হচ্ছে যোগ্যদের দেওয়া হবে, যোগ্যদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রথম প্রশ্ন যেটা আমার মনে হচ্ছে, যোগ্য অযোগ্য বাতিল চেনা গেল না বলে এটা তালিকাটা বাতিল করা হয়েছে। তাহলে কোন যোগ্যরা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সেটা কি করে চিহ্নিত হবে? যদি সেটা চিহ্নিত করার ক্রাইটেরিয়া বা মানদণ্ড বিচার ব্যবস্থা থেকে বলা হয়ে থাকে, ধরে নেওয়া যাক নম্বর, ধরে নেওয়া যাক তারা অনেক পদক টদক পেয়েছে, এইসবদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তাহলে কেন বলা হলো যে যোগ্য অযোগ্যের মিলেমিশে গেছে, ভাগ করা যাচ্ছে না কারা যোগ্য কারা অযোগ্য? অতএব পুরো তালিকাটা বাতিল করা হোক। আবার পরীক্ষা কাদের দিতে বলা হবে? যোগ্যদের তো। তাহলে তালিকাটা বাতিল করার সময় সেই যোগ্যদের চিহ্নিত করে অযোগ্যদের বাতিল করা গেল না কেন? পুরো তালিকাটা বাতিল করতে হলো কেন? এই প্রশ্নের কোনো উত্তর আমি পাচ্ছি না। চোখের জল একদিকে দেখতে পারলাম, আরেকদিকে মমতা ব্যানার্জি বলছে যে সরকার নাকি এখনো মানবিক, এবং মানবিকতার রূপ এতটাই যে চাকরি আছে দিতে পারছেন না, কেবলমাত্র আদালত, কিছু আইনজীবী তিনি নাম করেছেন, কিছু দল, তার জন্য সরকার এখনো ঠিকই আছে মানবিক। এতখানি কপটতা যে করা যায় এটা আমার কল্পনার অতীত। আমি সমস্ত কাণ্ডের কাণ্ডারি আমি করলাম, আর আমি পুরো সেই কাণ্ডটা চাপিয়ে দিলাম অন্যদের উপর, দিয়ে আমি হয়ে গেলাম যাদের প্রতি অন্যায় অপরাধ কাণ্ডগুলো ঘটালাম, আমি হয়ে গেলাম তাদের জন্য চূড়ান্ত দরদি পর্যায়ের একজন মানুষ। এ তো নাটক নভেলে সম্ভব হয়, বাস্তবে যে সম্ভব করা যায় আমার এই এতখানি বয়সে আমি কল্পনা করতেও পারিনি। কালকে আমাদের যিনি মুখ্যমন্ত্রী, আমার কাছে শাসক দলনেত্রী, তার সাংবাদিক সম্মেলন থেকে এটুকু বুঝলাম যে তিনি এখন পুরো যে যোগ্য অযোগ্যের তালিকা মিলেমিশে গেছিল, ভূতে দিয়েছিল করে, এবং সেই ভূত তিনি চিহ্নিত করেছেন। তারা হলেন তার রাজনৈতিক বিরোধী দল। তিনি তো মুখ্যমন্ত্রী হতে পারেননি, তিনি শাসক দলনেত্রী, অতএব তার বিরোধী রাজনৈতিক দলরাই তার কাছে গুরুত্বপূর্ণ। তিনি পরিষ্কার বলে দিয়েছেন এই কাণ্ডটি ঘটেছে একটি বিরোধী রাজনৈতিক দল, যাদের এখন কোনো এই রাজ্যে কিছু চিহ্ন দেখতে পাওয়া যায় না, সিপিএম দল, এবং সম্ভবত আগামী নির্বাচনে তাদেরকে বিরোধী দল হিসেবে তিনি চিহ্নিত করছেন। শুধু সেই কারণে নয়, এই দলটাকে তিনি তার প্রবল শত্রু বলে মনে করেন দলীয় রাজনীতির ক্ষেত্রে। আর কোনো দলকে বোধহয় এতটা গুরুত্ব দেন না। আর আরেকটি দল তার পাশাপাশি তিনি উচ্চারণ করেছেন বিজেপি দল। তো প্রধানত এই দুটি দলই দায়ী, এবং আরেকজন রাজনৈতিক নেতা তথা আইনজীবী, তার নামও করেছেন, তিনি মামলাটা করেছিলেন। ফলে সব মিলিয়ে পুরো নিজের ঘাট থেকে নামিয়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এবং যারা কাঁদছে, অযোগ্য শিক্ষক হয়েও যাদের চাকরি বাতিল হয়ে গেল, যারা কান্নাকাটি করছে, জীবন জীবিকা যাদের অচল হয়ে গেল, তাদের পাশে তিনি সমব্যথী হয়ে দাঁড়ালেন। তুমি যেটা বললে না সেটাও যোগ করছি, ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন বানিয়ে ফেলেছেন কালকে বঞ্চিত শিক্ষকদের সংগঠন। তাদের ডাক দিয়েছেন 7 তারিখে তাদের মুখোমুখি হবেন, তাদের ব্যথা বেদনার কথা শুনবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। এই ভূমিকাটা, ওর যে ভূমিকাটা সব গোটা রাজ্যবাসী দেখলো, অপরাধ কাণ্ড তৈরির ভূমিকা, সেই ভূমিটাকে উনি একদম উল্টো রাজার দেশের মতন উল্টো রানী হয়ে উল্টো করে দিলেন। এটা তো আমরা দেখতে পেলাম। এরপরেও যদি রাজ্যবাসী সেটা না বুঝে, উনি কেমন মানুষ সেটা যদি না বুঝেন, ওর কাণ্ড কারখানাটা না বুঝে, উল্টো করে দেওয়ার কাণ্ড কারখানা ওনাকে না বুঝেন, ওনাকে মনে করেন যে উনি সত্যিকার দেশবাসীর প্রতি মানবিক অনুভূতিতে জারিত একজন মানুষ, তাহলে সত্যি তার থেকে দুঃখের আর কিছু হতে পারে না, দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। কাল সাংবাদিক সম্মেলনে যে পরিচয় উনি রেখেছেন, নিজেই নিজের যে ভূমিকা, কপটতা, ভণ্ডামি, মিথ্যে দোষারোপ করা অন্যদেরকে, নিজেকে দায়মুক্ত করা,
এই ভূমিকাগুলো সুন্দরভাবে পালন করেছেন বলে উনি মনে করছেন, কিন্তু আমি মনে করি সুন্দরভাবে তার এই রূপগুলো, ভণ্ড, কপট এবং মিথ্যাচারী এবং নিজের দোষ অন্যের উপরে আরোপ করা, এইসব কাণ্ডগুলো তিনি যে কি সুন্দরভাবে করতে পারেন, সুন্দর বললাম কদর্থে অবশ্যই, সেটা আমরা দেখতে পেলাম। এরপরেও যদি রাজ্যবাসী, সব স্তরের মানুষ তাকে চিনতে না পারেন, তাহলে যে দুর্ভাগ্যের সম্মুখীন আমাদের হতে হবে সেটা অপেক্ষা করে রয়েছে। মুখ্যমন্ত্রী যেটা বলছেন বারবার, বাংলা বাঙালির ছেলেগুলো কি অপরাধ করেছিল, বাংলার তো অপমান করা হচ্ছে এবং বাংলাকে ছোট করে দেখা হবে কেন, এই যে সেন্টিমেন্ট বাংলা এবং বাঙালি, সেটা এক্ষেত্রেও ব্যবহার করে। হুম, এখানেও একটা যে রাজনৈতিক কৌশলটা উনি এক্ষেত্রে ব্যবহার করলেন, এক তো ভাবাবেগে ঘা দিলেন, আবেগে, বাঙালির আবেগে, একটা আবেগকে মথিত করার চেষ্টা করলেন এবং সেটাকে কাজে লাগাবেন। এটা শুধু আবেগ মথিত করার জন্য নিজে আবেগপ্রবণ হয়ে করেছেন তা না, ওটা উনি কৌশল অবলম্বন করেই করেছেন যে বাঙালির আবেগকে এক্ষেত্রে ধাক্কা দিতে হবে, সেটা একটা। এবং সেখানে শত্রু কারা, বাঙালিদের সেই শত্রু কারা, একটি কেন্দ্রীয় শাসক দল। কেন্দ্রীয় শাসক দল বঙ্গ বিজয়ে নেমেছে, এখন বিজয় অভিযানে নেমেছে এবং তারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ইত্যাদি সবকিছু নষ্ট করে দেবে, এই ভয়টা তিনি জারিয়ে দিলেন মানুষের মধ্যে। এটা কিন্তু খুব সুকৌশল, একসঙ্গে রাজনীতিও হলো, আবার আর এক দিক থেকে ভাবাবেগেও বেশ সুন্দরভাবে একটা মন্থন তৈরি করা হলো। বাংলার আবেগে মন্থন করা নয়, বাঙালির আবেগে আবেগে খাওয়া কেবল নয়, তারা শত্রু চিহ্নিত করে দিচ্ছেন এবং তিনি যে তাদের বিরোধিতা করছেন এটাও বুঝিয়ে দিলেন। কিন্তু আদতে তো বিরোধিতা করছেন না, ভেতরে ভেতরে তো আঘাত রয়েছে। এটা যদি রাজ্যবাসী না বোঝেন, তাহলে রাজ্যবাসীর কপালে যে দুঃখ ঘটবার জন্য অপেক্ষা করে আছে সেটা ঘটবে। এক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রী ব্রাত্য বসু একেবারে নিশ্চুপ, কোথাও তার স্টেটমেন্ট দেখা যাচ্ছে না। হুম, এটা তো মারাত্মক এবং আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের আর লজ্জারও বটে। একজন নাটক করে, মানুষ নাটক করে কারা, নাটক কিন্তু একটা শিল্প, সেই শিল্পের মাধ্যমে মানুষকে জাগিয়ে দেওয়া, কোনো অন্যায় ঘটছে, বিশ্ববিশ্রুত যে সমস্ত কাব্য, যে সমস্ত রচনাদি আছে সেগুলোকে ব্যবহার করে নিজে সৃষ্টি করে মানুষের মধ্যে একেবারে সামনাসামনি বসে অভিনয়, মুখোমুখি হয়ে দর্শকদের, ওই সিনেমা তো নয়, দর্শকদের মুখোমুখি হয়ে এদের একটা লক্ষ্য থাকে সরাসরি মানুষের বিবেককে জাগ্রত করা, চেতনাকে জাগ্রত করা, সুপ্ত ঘুমিয়ে থাকা বুদ্ধিকে জাগ্রত করা। এটা এদের নাটক যারা করেন চলচ্চিত্র জগতের মানুষদের থেকে তাদের এই সাক্ষাৎ মুখোমুখি হয়ে বক্তব্য উপস্থাপন করার একটা ভূমিকা থাকে। এখন যিনি বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ভূমিকা তিনি অনেকদিন পালন করেছেন। অকস্মাৎ তার রাজনৈতিক মত পরিবর্তন, আগে কিন্তু ওই পরিবার বামপন্থী ছিল, বাবাও ছিলেন এবং তাদের সহযোগিতায় তিনি একটা কলেজে অধ্যাপনা পেয়েছিলেন, সেই অধ্যাপনা করতে তাকে আমি অন্তত দেখিনি, আর ছিল, পোস্টটা ছিল। এখন যেটা হয়েছে যে তিনি একেবারে শিক্ষামন্ত্রী হয়ে গেলেন, কোন যোগ্যতায় জানি না, কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে কোনো ভূমিকা তার আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাওয়ার কথা নয়, কারণ আজকে যিনি প্রশাসনিক প্রধান রাজ্যের মাথায় বসে আছেন, তিনি কারোরও মাথা উঠতে দেন না, তুলতে দেন না, তার নিজের মাথাটাই সব, সেই মাথার মধ্যে এরকম ভাবনাটাই সবসময় কাজ করে, কেউ মাথা তুলতে গেলে তার মাথাটাকে উনি দাবিয়ে দেবেন। শিক্ষামন্ত্রী যিনি হয়েছেন তার সেই হাল হয়েছে, তার যে মাথা বলে কিছু আছে তার কোনো প্রমাণ আমরা পাচ্ছি না। উপস্থিত থাকেন, হ্যাঁ, যে জি হুজুর বা যে আজ্ঞে করে উপস্থিত থাকেন। এই যে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা তুমুল উদ্যোগে একজন কুবুদ্ধি কারখানার মালিক তিনি করে চলেছেন, তিনি সেই মালিককে থামাবার মতন স্পর্ধাও পোষণ করেন না এবং সেই
যোগ্যতা তার নেই, কেননা যদি থামাতে যান তাহলে ওই শিক্ষামন্ত্রীর পদটা তাকে হারাতে হবে। আপনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এই স্বাধীনতার পর থেকে বাংলায়। আমি একেবারে স্পেসিফিক যদি জানতে চাই যে সবচেয়ে বড় শিক্ষা দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি বলতে পারি আমরা। একটা কথা বলতে হবে যে দুর্নীতি, দুরবস্থা তৈরি করার মধ্যে দু রকমের কৌশল থাকে। একটা হচ্ছে বিদ্যে বুদ্ধি নিয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, কিন্তু বিদ্যা বুদ্ধিকে নস্যাৎ করে দিয়ে নয়, বিদ্যা বুদ্ধির সাহায্য নিয়ে নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠা করা, নিজের বা নিজেদের, সেটা একটা থাকে। এবং সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ব্যবহার করব সেটা থাকে। আর একটা হলো, একটা কাল আমরা দেখেছি, আমি অন্তত দেখেছি, তার আগের কালটা দেখিনি, ছোট ছিলাম তখন। আর একটা হলো শিক্ষা ব্যবস্থা এখন যে 11 সাল থেকে দেখছি, সেখানে বিদ্যা বুদ্ধি শিক্ষা কাকে বলে এই দলটির কেউ জানে না। কেউ জানে না বলতে অন্তত পরিচালনা করছে যারা, এবং যারা বললেও ভুল হয় যিনি, তিনি কিছুই বুঝেন না। তার না আছে বিদ্যা, না আছে বিদ্যাজাত বুদ্ধি, বিদ্যা থেকে যে বুদ্ধি পাওয়া যায় সেই বুদ্ধি, তার শুধু আছে কুবুদ্ধি, তার শুধু আছে প্রভাব প্রতিপত্তি প্রচার করা বা প্রভাব প্রতিপত্তিকে জাহির করা, তার শুধু আছে নিজের সম্পর্কে অপরিসীম আত্মবিশ্বাস। এই সব কিছু নিয়ে এই বিদ্যাহীনতা, দম্ভ, কাউকে কোনো গ্রাহ্য না করা, এই সব কিছু নিয়ে শিক্ষা ব্যবস্থা যাদের সেরকম ব্যক্তির হাতে পড়েছে। তো আমি এখানে তুলনা করছি এইভাবেই যে এটা আমাকে বলতেই হবে, গত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাতেও নিয়ন্ত্রণ আমরা দেখেছি। সেই নিয়ন্ত্রণটা ছিল স্কুল কলেজে মধ্যবিত্ত শ্রেণীর থেকে আসা শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকাদের উপরে নিয়ন্ত্রণ তারা জারি করেছিল। কিন্তু একটা ব্যাপার তারা করেনি, জারি করেছিল মানে আমি বেশ কিছুদিন অধ্যাপনা করার পরে কলেজে দেখেছি যারা আসছে তারা সবাই ওই সরকার শাসক দলেরই প্রতিনিধি, শাসক দলেরই বশংবদল। কিন্তু এরা একটা দিকে নিয়ন্ত্রণ রেখেছিল, সেটা হলো যোগ্যতা নিরীক্ষাকে বাদ দেয়নি। একেবারে অযোগ্য শিক্ষক বা অধ্যাপকদের নিয়েছে সেটা করেনি। এইখানটায় একটা ব্যালেন্স বা ভারসাম্য থেকেছে। সেই তফাৎটা এখন আমরা লক্ষ্য করছি। এখন যোগ্য অযোগ্য এই যে বাতিল হয়ে গেল শিক্ষকদের তালিকা, এইখানে এই কাণ্ডটা বর্তমান প্রশাসনিক পদে যিনি আছেন, যারা বলবো না, যিনি আছেন, বেসামাল ব্যক্তিত্ব একটা, তাকে কেউ কাবু করতে পারে না। অপ্রকৃতিস্থ এবং তার সঙ্গে দুর্বুদ্ধি দুটো মিলেছে বলে তাকে কেউ কিছু করতে পারে না, এবং তার আচরণে সংযম বলে কিছু নেই, তার কথায়ও সংযম বলে কিছু নেই। অতএব যারা লোভী প্রকৃতির মানুষ, যারা নানাবিধ লোভের হিসাব কষে, তারা তার কাছে কাবু হয়ে থাকে। কারণ ওই লোভের হিসাবটা, এইটা পাবো, ওটা পাবো, সেটা পাবো, সেটা তারা ঠিক জারি রাখে। যার ফলে এই মানুষটি শিক্ষাক্ষেত্রে যাদেরকে নিয়োগ করছেন, এই যে বাতিল হয়ে গেল, এটা থেকেই তো স্পষ্ট সেখানে দুর্নীতিটাকে চূড়ান্তভাবে ব্যবহার করেছে। এবং সেই দুর্নীতিটা অত্যন্ত স্থূল দুর্নীতি। ক্ষমতা টমতার ব্যাপার নয় যে তোমাকে এই ক্ষমতাটা দিচ্ছি, ওরকম না। পুরোপুরি অর্থ দেওয়া নেওয়ার ব্যাপার। অর্থ নিয়ে সেই আর্থিক দুর্নীতি করে শিক্ষক পদে বহাল করা। আমি শুধু শিক্ষা ব্যবস্থা আজকে গতকাল থেকে আমরা তার বেহাল দশা দেখছি বলেই বলছি। মানে বেশি বেহাল দশা, আমি বুঝতে পারছি না যে রাজ্যবাসী বেহাল দশা যে কবে থেকে শুরু করেছে সেটা বুঝতে পারছেন না এখনো। গতকালের এই তালিকা, চোখের জল, এসব তালিকা বাতিল হওয়া, চোখের জল, এসব থেকে বোধগম্য হলো। গাজিয়াবাদ থেকে কিছু পেপার পাওয়া গেল, পরীক্ষার ওএমআর শিট চলে গেল গাজিয়াবাদে, তার উদ্ধার করলো সিবিআই। যে ওএমআর শিট সেটা আমূল বদল, হার্ড ডিস্ক ভেঙে ফেলা, এসএসসি কে 1 বছর সময় দেওয়া যে আপনারা বাছুন চাল কাকর। আজকে যদি বাছা যেত তাহলে এই অযোগ্য তালিকা ধরা পড়লেই তাহলে যোগ্যরা চাকরিতে বহাল থাকতে পারতো। এত বড় যে যে মস্তিষ্ক খাটলো এখান থেকে গাজিয়াবাদ, হার্ড ডিস্ক ভেঙে ফেলা,
এই সবটা করার পর দায় নেবেন না মুখ্যমন্ত্রী? হ্যাঁ, একটা কথা খুব খুব দুঃখ দেয়, কষ্ট দেয় আমাদের, এবং আমরা চূড়ান্ত ব্যর্থতার ভূমিকায় রয়েছি বলা যায়, কারণ কেবল একজনকে দায়ী করে লাভ নেই। তিনি যে করতে পারছেন সেই পরিস্থিতিটাকে তো আমরা রুখতে পারছি না। এত বড় কাণ্ড, তুমি এক্ষুনি যেটা বললে, এত বড় কাণ্ড করছে এবং করে দিব্যি সেই কাণ্ডগুলোকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, চাপিয়ে দিয়ে এবার কান্নাকাটি করা শিক্ষকদের পাশে অত্যন্ত দরদি হয়ে দাঁড়াচ্ছেন। এইরকম হলে যে এ তো আমরা বলি না নাটক করছেন, নাটকটাকে খুব খারাপ অর্থে ব্যবহার করি। আমি একটু আগে নাটক সম্পর্কে যা বললাম, খারাপ অর্থে ব্যবহার করি। এটা নাটক নয়, প্রহসন। মানুষকে কি বলবো, নাকানি চুবানি খাওয়ানো বলে একটা কথা আছে না, নাকানি চুবানি খাইয়ে দিল। আমার বুদ্ধি আছে তবু কিন্তু কুবুদ্ধিওয়ালা লোকের কাছে নাকানি চুবানি খেয়ে গেলাম। উনি উনি তাই করছেন, এই প্রশাসনিক প্রধান তাই করেছেন। এবং শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা এরা করেছে, তুমি আগে যে প্রশ্নটা করছিল, সেই বেহাল দশা আগের সরকার করতে পারেনি, করেনি। তারা তাদের দলের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে শিক্ষকদের, কিন্তু তাই বলে অযোগ্য শিক্ষকদের এনে সব বসিয়ে দেওয়া, এই কাণ্ডটা ঘটেছে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার প্রমাণ। এই কাণ্ডটা তারা ঘটাননি, কিন্তু দীর্ঘদিন ধরে শাসন ব্যবস্থায় ছিলেন, তাতে যে ধরনের পতন আসে সেটা হয়েছিল। এখানে তো ইনি দীর্ঘদিন আন্দোলন করছিলেন, আন্দোলন করে তার লক্ষ্যই ছিল ক্ষমতা দখল করা, দখল করে যত উল্টো পাল্টা কাণ্ড কারখানা করা যায়, যত ক্ষতিকারক ধ্বংসসাধক কাণ্ড করা যায় সেগুলো করেছেন সর্বক্ষেত্রে। কিছুদিন আগে আর্যিকর কাণ্ড তার প্রমাণ। সেটা মিটতে না মিটতেই, সেটার ধকল সামলাতে না সামলাতেই আবার এসে গেল এই যোগ্য অযোগ্য তালিকা বাতিলের ব্যাপার। অনায়াসে উনি যেভাবে এই ব্যাপারটাকে এখনো পর্যন্ত হ্যান্ডেল করছেন এবং যেভাবে উল্টোপাল্টা কাণ্ড করে ঘটিয়ে দিচ্ছেন, যেটা হয়েছে সেটাকে সোজা, সেটা সোজা ব্যাপার বুঝতে পারছি আমরা, সেটাকে উল্টো বানিয়ে দিচ্ছেন পরিষ্কার করে। আমি করিনি, করেছে ওরা, এবং আমি কিন্তু তার মোকাবিলা করব, আমি টিচারদের চোখের জল মোছাবো, তাদের পাশে আছি। এখন যেটা দরকার সেটা হচ্ছে এই শিক্ষকদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষক, ছাত্রছাত্রী, প্রধান শিক্ষক, স্কুল পরিচালন সমিতি, কারণ স্কুল সার্ভিস কমিশনেরই প্রধান ভূমিকা ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেটাকে তো তুমিই বলে দিলে, সেটাকে তো পুরোপুরি একেবারে অকেজো করে রেখে দিয়েছে, পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছে। আমি এখানে একটা ব্যক্তিগত আমার জানার পরিধির কথা বলছি। এই শিক্ষামন্ত্রী যিনি নাটকের জগতে এখন, জগৎ থেকে এখন বশংবদের ভূমিকা নিয়েছেন প্রশাসনিক প্রধানের, শিক্ষামন্ত্রীর কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। কোনো ভূমিকা আছে শিক্ষামন্ত্রীর? এখানে কেউ প্রশ্ন তুলছে যে শিক্ষামন্ত্রী এটা কি করলো? কারণ তিনি নিষ্ক্রিয় ভূমিকায় বশংবদ হয়ে রয়েছে। তো সেই শিক্ষামন্ত্রী, আমি জানি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এই শিক্ষামন্ত্রী তার পরিচিত একটি কলেজের কমার্সের অধ্যাপক তাকে স্কুল কলেজ সার্ভিস কমিশনেরও চেয়ারপারসন করেছেন, তারপরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন এখন তিনিই আছেন। তাকে আমি চিনি এই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মাধ্যমেই চিনেছিলাম। এবং এটাও বলে রাখে, এই ব্রাত্য বসু প্রশাসনিক প্রধানের হয়ে তিনি যখন ক্ষমতায় এলেন, জোগাড় করা, বশংবদে জোগাড় করার কাজটা, বিভিন্ন পদ বন্টন করে জোগাড় করার কাজটা তাকে দেওয়া হয়েছিল, তুমি এটা করো। ওই মানে অফিসের বস বেয়ারা টেয়ারাদের, আমি বেয়ারাদের ছোট করছি না, কিন্তু তারা তো অধস্তন কর্মচারী বসে, সেই কর্মচারীদের দিয়ে যেভাবে কাজ করায়, একে দেওয়া হয়েছিল তুমি একে ডাকো, ওকে ডাকো, তাকে ডাকো, পদগুলো বন্টন করতে হবে এবং বসংবদ বানাতে হবে। আমি তার মধ্যে সেই তালিকায় একজন ছিলাম। আমাকে এই শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী বহু প্রস্তাব দিয়েছিলেন, দিদি আপনাকে এই পদগুলো নিতে হবে। এগুলো আমি গর্ব করার জন্য বলছি না, জানি বলেই বলছি যে এরকম ভাবে তিনি বসংবদ তৈরি করেছেন। ফিল্ম, সিনেমা, নাটক ইত্যাদি জগতে, সংস্কৃতি জগতের মানুষদের সংস্কৃতির ক্ষেত্রগুলোকে শ্মশান বানিয়ে দিয়ে নিজের মঞ্চে, নিজের রাজনীতিতে ঢুকিয়েছেন। অভিনেতা অভিনেত্রীদের নেতা নেত্রী বানিয়েছেন। এই করার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটা যেভাবে আগে চলতো,
স্কুল সার্ভিস কমিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শিক্ষা পদের জন্য আবেদনপত্র আসবে, আবেদন করছেন যারা তাদের যোগ্যতার পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, নিয়োগ হবে। নিয়োগটা করে দেওয়ার পরে নিয়োগপত্র নিয়ে তারা নিয়োগপত্রগুলো যাবে স্কুলে, প্রধান শিক্ষক দেখবেন, তিনি পরিচালন সমিতির মুখোমুখি হবেন, আলোচনা করবেন। যে দুজন শিক্ষক বা একজন শিক্ষকের নিয়োগ ওখানে এসেছে পত্র নিয়ে তাকে রেকমেন্ড করা হয়েছে স্কুল সার্ভিস কমিশন থেকে, সেটা তারা মানবেন কি মানবেন না তাদের একান্ত অধিকার। এটা ছিল, আছে এখন, আছে এখনো, মানে নিয়ম হিসেবে আছে, কিন্তু সেগুলোকে চুরমার করে দেওয়া হচ্ছে। সেটা যদি প্রধান শিক্ষক পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করে বলেন যে এই শিক্ষককে আমরা নেব না, নেব নাই হবে, তার উপর কথা বলার কারো অধিকার ছিল না। স্কুল রিফিউজ করতে পারত। সেগুলো সমস্ত একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছেন এই লন্ডন প্রত্যাগত ব্যক্তিটি। কি সুন্দরভাবে সুচারুভাবে করেছেন। আমার কেবল তোমার প্রশ্নের উত্তরে মনে হয় এই মাথাটা যদি ভালো কাজে, যে শিক্ষা ব্যবস্থা সুন্দর হবে, দুস্থ ঘরের ছেলেমেয়েরা সরকারি স্কুলে বিনা পয়সায় পড়তে পাবে, তারা উচ্চশিক্ষা পাবে, নিজের পায়ে দাঁড়াবে, চাকরি দেওয়া হবে, শিক্ষকরা যারা শিক্ষক যোগ্য শিক্ষক পদপ্রার্থী তারা পাবে, স্কুলগুলো সুন্দর শিক্ষা পাবে স্কুলের শিক্ষার্থীরা। কোথায় এসব ভাবনার ধারে কাছে তিনি থাকেন না। তো আমি দুর্ভাগ্য বললে তো খুব কম বলা হয়। এতখানি হতভাগ্য দেশের মানুষের, দেশবাসীর রাজ্যে আমরা পরিণত হলাম, রাজ্যবাসীর রাজ্যে। এই দুঃখটা খুব মর্মান্তিক হয়ে দাঁড়াচ্ছে। ওনার কালকের ভূমিকা সাংবাদিক সম্মেলনে যা বললেন, আমার তো রাজ্যবাসীর কাছে আবেদন সেই ভূমিকা, সেই সম্মেলনে কথাবার্তা ভালো করে শুনে, খুব বেশি সময় লাগবে না আপনাদের বুঝতে, ওনাকে বুঝে নিন এবং ওনাকে অব্যাহতি দেওয়া খুব প্রয়োজন, খুব অচিরেই অব্যাহতি দেওয়া প্রয়োজন, এইসব কাজের যোগ্য উনি নন। আর শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থার ধারে কাছে নেই, তল্পি বাহক আর জয়হুজুর করা অবস্থানে রয়েছেন। এটা মর্মান্তিক। ছেলেটা ছোট, কারো স্ত্রী সবেমাত্র বিয়ে করেছে, তার চাকরি গেছে, এবং কারোর লোনের বোঝা রয়েছে, একটা চাকরি পেয়েছিল, একটা ফ্ল্যাট কিনবে বলে লোন নিয়েছিল, ছবিগুলো একদম পরিষ্কার পাশাপাশি রাখছি। এবং তারপরে আরেকটা বিষয় হচ্ছে, এই 26,000 স্কুল থেকে হঠাৎ উঠে যাওয়ার ফলে স্কুলেও প্রায় তালা ঝোলার পরিস্থিতি। আমি দীর্ঘদিন অধ্যাপনা করেছি, যদিও প্রাইমারিতে নয়, তবুও আমি বলছি যে এই অভিজ্ঞতা থেকে এই যে হঠাৎ করে শিক্ষক উঠে যাওয়া, আরেক দিক আর একটা মানবিক ছবি আমি রাখলাম, কি হতে পারে এই রাজ্যে। আমি গতকাল পর্যন্ত জেনেছিলাম একই স্কুলে 21 জন শিক্ষক নেই। আজকে শুনলাম, সাংবাদিকদের কাছ থেকেই শুনলাম, মুখ থেকে, যে একটা স্কুলে 47 জন শিক্ষক তাদের চাকরি বাতিল হয়ে গেছে। এই ভাবনাটা ভাববার মতন যদি প্রশাসনিক প্রধান সেরকম ব্যক্তি না হন, এবং দেখার পরেও বলছি যে এরম সর্বনাশ হয়ে গেল, এরম সর্বনাশ যারা করলো, খারাপ করে বলি, তাদের সর্বনাশ করে আমি ছাড়বো। আমি তোমাদের পাশে আছি। এই কাঁদছে যারা, যাদের কথা বললে, নানা ধরনের বিপত্তির মধ্যে পড়েছেন যারা, তাদের পাশে তো তিনি আছেন, ভাবনার কি আছে? আমি যদি এই উত্তরটা দিই, তিনি তো কাল বলেই দিয়েছেন যে আমি তো তোমাদের পাশে আছি, চোখের জল মুছিয়ে দেব, শুধু নয় সমস্ত দুর্ভাবনা দূর হয়ে যাবে। দুর্ভাবনা করলে মানসিক অবসাদ হয়, বউ এত সুন্দর করে তো বলতে পারে না, বলছে মানসিক চাপ নেবেন না। যারা কাঁদছেন, যারা বিপত্তির মধ্যে পড়েছেন, এই কথাটা শুনে যে মানসিক চাপ নেবেন না, তারা যদি সত্যি মানুষ হন, সত্যি শিক্ষক পদের যোগ্য হন, তাহলে তাদের কি করণীয় আমি তাদের কাছে প্রশ্ন রাখছি। কান্না, কান্নাটাই পথ, দুঃখটাই পথ। কাল 7 তারিখে যাবেন, কান্না মুছিয়ে দেবেন তিনি, চোখের জল মুছিয়ে দিয়ে বলবেন আমি আছি, ভয় পাওয়ার কি আছে, দুঃখ পাওয়ার কি আছে, আমি সব দুঃখ দূর করে দেবো। একটা উদাহরণ দিচ্ছি, তিনি সব সমস্যার সমাধানের কাণ্ডারি বলে নিজেকে মনে করেন। ইতিমধ্যে ভাবা হয়ে গেছে,
যখন বলা হচ্ছে, নিজেই বলছেন শিক্ষা ব্যবস্থার বেহাল দশা করে দিল ওই সিপিএম আর বিজেপি, বলে দিয়েছে, সেটা হয়ে গেল, ওনার কাজ শেষ। তারপরে বলছেন বেহাল দশা হয়ে যাচ্ছে, সবাই বলছে যে শিক্ষা থাকবে না বা স্কুলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে, শিক্ষক নেই এতগুলো, কি করে স্কুল চলবে। আমি ব্যবস্থা করে দিচ্ছি, 30শে এপ্রিল থেকে স্কুলগুলো বন্ধ করে দিচ্ছি। গরম ভয়ানক দুর্বিষহ গরম পড়েছে, মানুষ বুঝবে কি দুর্বিষহ গরম পড়েছে কি পড়েছে, মানুষকে বোঝার দরকার নেই, উনি বলে দিয়েছেন দুর্বিষহ গরম পড়েছে, গরমের ছুটি পড়া খুব দরকার। 30শে এপ্রিল, এপ্রিলে অনেক ছুটি আছে, 30শে এপ্রিল থেকে স্কুলগুলো আমি বন্ধ করে দিচ্ছি। এত চিন্তার কি আছে? এদিকে বললেন শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ব্যবস্থা করলো ওরা, অন্যদের উপর দিয়ে দিল। আর সেই ধ্বংস থেকে উদ্ধার করার উপায়টা হচ্ছে কি না, স্কুল বন্ধ করে দাও। আদতে কি চাইছে? স্কুলগুলো সব বন্ধ হয়ে যাক, শুধু প্রাইভেট স্কুলগুলো চলবে, অনেক পয়সা বেতন দিয়ে ভর্তি করতে হবে, পড়াতে হবে ছেলে মেয়েদের। দুস্থ ঘরের ছেলে মেয়েরা শিক্ষার কোনো প্রকার সুযোগ পাবে না। এই স্কুলগুলো সব শিক্ষক শূন্য হয়েছে শুধু নয়, এরপরে পুরো তালা বন্ধ হয়ে যাবে। সেটাই চলছে সুচতুরভাবে, ওই কেন্দ্রীয় শাসক দলের সঙ্গে হাত মিলিয়ে সেইটাই উনি করতে চলেছেন। সেটা বুঝবার মতন বুদ্ধি নেই বললে মানুষকে অপমান করা হয়, বুদ্ধি আছে, কিন্তু আমাদের রাজ্যবাসী বড় অসহায়তার মধ্যে রয়েছে, নানাবিধ অসহায়তা, কাজ নেই, খাবার নেই, শিক্ষা বলে কিছু নেই, স্কুলে যেতে পারছে না ছেলে মেয়েগুলো, স্কুলে পাঠাবে কোন স্কুলে পাঠাবে, শিক্ষক নেই স্কুলে। রাজ্যের অবস্থা সমস্ত দিক থেকে বিপন্ন, তো সেইগুলো থেকে মুক্তি পাওয়ার কথা কেউ ভাবছে না, মানুষটা তাতে বিব্রত হয়ে রয়েছে, অসহায় মানুষ। সেই অসহায়তা কাটিয়ে এর প্রতি আঙুল তুলবেন, কটাক্ষ করবেন, ওর উল্টোপাল্টা বক্তব্যকে ধরে ফেলে বলবেন যে এটা কি বলছেন, এই পরিস্থিতি নেই। পরিস্থিতিটা উনি তৈরি করে পরিস্থিতিটাকে পুরো মাত্রায় ব্যবহার করছেন। আমার তো মনে হয় অত্যন্ত আমাদের জন্যে, যে আমার খুব নিজেকে খুব অসহায় লাগছে, মনে হচ্ছে যে যারা আজকে যাদের চাকরিটা গেল, তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আমি রাখছি, তারা কি বুঝতে পারেননি যে কোন পদ্ধতিতে তাদের চাকরিটা হলো, তারা যোগ্য আমি মেনে নিচ্ছি, কিন্তু পাশাপাশি অযোগ্যদের যে ঢুকানো হয়েছে, তারা বুঝবে, তাদের যদি সেই বোঝার ক্ষমতাটা না থাকে, তাহলে আমি বলবো তারা শিক্ষক পদের যোগ্যতা সত্যি অর্জন করেনি। অ্যাপারেন্টলি হয়তো নম্বর আছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন সবই, কিন্তু শিক্ষককে অনেক অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে হয়, অনেক আদর্শ বোধ নিয়ে চলতে হয়, তবে শিক্ষক হওয়া যায়, মানুষ গড়ার কারিগর। তারা বুঝতে পারেননি যে আমাদের পাশাপাশি অযোগ্য মানুষ দুর্নীতি করে পয়সা দিয়ে ঢুকেছে, তারা বুঝতে পারেননি এটা হতে পারে, তারপরে পাশাপাশি কাজ করেছে। নিজের স্কুলে না হোক অন্য স্কুলে কিছু অযোগ্য শিক্ষক আমরাই তো শুনতে পাচ্ছি, পড়াতে পারে না, দুই 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 যুক্ত দুই যোগ দুই যোগ করে 3 লেখে, এরকমও শুনেছি। তো এইরকম যখন ঘটছে, তারা নিজেদের স্বার্থবুদ্ধির তাড়নায় তখন একটুও কিছু কথা বললেন না। সেই সময়ে গোড়া থেকে গলদটাকে দূর করা যেত, তারা যদি রুখে দাঁড়াতেন যে এরা কারা, এদের কেন নেওয়া হল। স্কুল পরিচালন সমিতি প্রধান শিক্ষকরা তারা বুঝতে পারেননি যে অযোগ্যদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা কোনো কিছু তো বলেননি, ট্যাপও কিছুই করেননি। আজকে কান্নাকাটি চলছে, আজকে হাহাকার পড়ে গেছে চতুর্দিকে, চোখের জল দেখলে কার না মায়া হয়, সকলেরই মায়া হচ্ছে, যিনি চোখের জলের ব্যবস্থা করে দিয়েছেন তারও মায়া হচ্ছে। এগুলো দেখতে দেখতে আমাদের মনে হচ্ছে যে আমরা নিজেদের দিকে কেউ আঙুল তুলছি না। এই শিক্ষক যারা কান্নাকাটি করছেন, যাদের চাকরি যোগ্যতা সত্ত্বেও বাতিল হয়ে গেল, তারা একটু নিজেদের প্রশ্ন করুন, আমরা তো দেখে শুনে চোখ বন্ধ করেছিলাম নিজেদের স্বার্থপরতার জন্য। একটা মজার ব্যাপার এখানে রয়েছে, তারা যদি এই অযোগ্য যারা
কোনো দলকে বা কোনো সংস্থাকে বা কাউকে কোনো ব্যক্তিকে টাকা দিয়ে থাকে, এখন তো চাকরি তাদেরও গেল। এবার যদি সেই টাকা ফেরত আনতে আরেক হুলস্থুলুস কাণ্ড পড়ে, গ্রামের দিকে গাছও আছে, লাইট পোস্টও আছে। আমরা এর আগে ছবি দেখেছি এই ছবি। তো এই যদি শুরু হয় রাজ্যে, তো অনেকেই এই বিপদের সম্মুখীন হবেন আবার। এটাও তো একটা ঘটিয়ে তোলা হয়েছে, কিন্তু ঘটিয়ে তুলেছেন যিনি, তিনি তো সব দায় মুক্ত হয়েছেন, তিনি তাদের পাশে দাঁড়াবেন। তখন কেউ যদি সেরকম কাণ্ড ঘটায়, ক্ষতিপূরণ দিয়ে দেবেন, এটাই আমার মনে হচ্ছে। আর একটা প্রশ্ন আমি নিজেই, তুমি তোলোনি, এই প্রশ্নটা আমাকে করে করে খাচ্ছে, এটা বলেই শেষ করা যাক আজকের এই সাক্ষাৎকার। সেটা হলো যে বিচার বিভাগ, শীর্ষ আদালতকে তো ভূমিকা নিতে হয়েছে। শীর্ষ আদালত যোগ্য অযোগ্যদের মিশিয়ে দেওয়া হয়েছে তালিকায়, অতএব তালিকাটা বাতিল করতে বাধ্য হয়েছে। আর বাতিল করার ফলে এই যোগ্যদের কান্নাকাটি, যোগ্যদের দুরবস্থা, এগুলো আমাদের সামনে এসেছে। বাতিল করার ফলে এইরকম যে কাণ্ড কারখানাটি ঘটেছে, কারা ঘটালো, কেমন করে ঘটালো, কি জন্যে ঘটালো, সে প্রশ্ন কিন্তু হাওয়ায় মিলিয়ে গেছে। বিচার ব্যবস্থা থেকেও সে প্রশ্ন করা হয়নি সেভাবে। আরেকটা কথা, বিচার ব্যবস্থায় শীর্ষ আদালত থেকে বলা হয়েছে যোগ্যরা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, এবং সেক্ষেত্রে বয়সটা দেখা হবে না, বয়সে রিল্যাক্সেশন, ছাড় দেওয়া হবে। এটা দুটো প্রশ্ন আমার আছে। এক হচ্ছে যোগ্যদের দেওয়া হবে, যোগ্যদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রথম প্রশ্ন যেটা আমার মনে হচ্ছে, যোগ্য অযোগ্য বাতিল চেনা গেল না বলে এটা তালিকাটা বাতিল করা হয়েছে। তাহলে কোন যোগ্যরা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, সেটা কি করে চিহ্নিত হবে? যদি সেটা চিহ্নিত করার ক্রাইটেরিয়া বা মানদণ্ড বিচার ব্যবস্থা থেকে বলা হয়ে থাকে, ধরে নেওয়া যাক নম্বর, ধরে নেওয়া যাক তারা অনেক পদক টদক পেয়েছে, এইসবদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে কেন বলা হলো যে যোগ্য অযোগ্যের মিলেমিশে গেছে, ভাগ করা যাচ্ছে না কারা যোগ্য কারা অযোগ্য, অতএব পুরো তালিকাটা বাতিল করা হোক। আবার পরীক্ষা কাদের দিতে বলা হবে? যোগ্যদের তো। তাহলে তালিকাটা বাতিল করার সময় সেই যোগ্যদের চিহ্নিত করে অযোগ্যদের বাতিল করা গেল না কেন? পুরো তালিকাটা বাতিল করতে হলো কেন? এই প্রশ্নের কোনো উত্তর আমি পাচ্ছি না। আমাকে বিচার ব্যবস্থা নিশ্চয়ই মার্জনা করবে, আমার বোধ বুদ্ধির অভাব আছে, কিন্তু আমার বোধ বুদ্ধি এই প্রশ্নের কোনো উত্তর পাচ্ছে না। কোন যোগ্যরা আবার বুঝতে পারবে? তাহলে সেই যোগ্যদের রেখে বাকি অযোগ্যদের কেন বাতিল করা হলো না? পুরো প্যানেলটা, তালিকাটাই বাতিল করতে হলো কেন? নিশ্চয়ই খুব জটিল ব্যাপার কিছু ঘটেছে, সেই জন্যেই শীর্ষ আদালতও বেহাল দশায় পড়েছেন এবং বাতিল করতে বাধ্য হয়েছেন। এটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী যে প্রশ্নটার উত্তর আমি পাচ্ছি না, সেটা আমি সকলের সামনে রাখলাম।